প্রিয় দেশবাসী, আজ সেই মহাবিপ্লবের দিন 15ই আগস্ট। সে মহাবিপ্লবের সালাম। 1975 সনের এই দিনে গুন্ডা মুজিবকে পরাজিত করে বাংলা পুনরায় স্বাধীন হয়েছিল, সে মহাবিপ্লবের দিন। কিন্তু পরবর্তীতে সে মহাবিপ্লব ব্যাহত হয়ে যায়। গত 5 আগস্ট হাজার হাজার ভাই বোন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা গণ অভ্যুত্থান সফল করেছি। এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এটা একদিনে হয় না, হঠাৎ করে হয় না। এটা ঘটেছে যে পঞ্জীবিত অত্যাচার, যে পঞ্জীবিত কষ্ট, এই যে বাংলার মানুষ গত 16 বছর ধরে সাফার করেছে, রক্ত দিয়েছে। বিশেষ করে গত 4.5 বছর আমরা যে গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছি, সে ঘোষণা পরিপ্রেক্ষিতে শুধু ইন্টারনেট আর ভিডিওতে কথা হয়নি, সংগঠিত হয়েছে গ্রামে গঞ্জে শহরে নগরে। তারপরে মানুষ এই গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছে। এই গণ অভ্যুত্থান আমরা এটার একমাত্র যে কপিরাইট, সে কপিরাইট হচ্ছে দেশমুক্তি বিপ্লব। পরবর্তীতে আমরা যেটা বলেছি যে গত 7-8 মাস আগে যে ঘোষণা দিয়েছি প্রবাসে বাংলাদেশ সরকার, আমি কোনো মুখের কথা বলিনি, আমি লিখিতভাবে দিয়েছি সিগনেচার করে। আর এই গণ অভ্যুত্থান যে আপনারা দেখতে পাচ্ছেন, এই 10 পাতার আগে 9 পাতা দেওয়া হয়েছিল ইংলিশে এবং বাংলায় সিগনেচার করে, যা আমি 25 সেপ্টেম্বর সিগনেচার করেছি। গণ অভ্যুত্থানের ঘোষণা বাংলায় ইংলিশে দিয়েছি সারা বাংলাদেশে, দেশে বিদেশে মানুষ পড়েছে। শুধু তাই না, এই গণ অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার আগে 2023-এর 25শে সেপ্টেম্বর সাইন করেছি, কিন্তু 24শে অক্টোবর মৌখিক ঘোষণা দিয়েছি ইংলিশে বাংলায় এবং চূড়ান্তভাবে প্রকাশ করেছি। আরও আগে 2-2.5 বছর আগে আমি সারা বাংলার মানুষকে এটা ড্রাফট দিয়েছিলাম যে এই হলো গণ অভ্যুত্থানের মূল পদ্ধতি। সেইভাবে সকলে আমাকে এটা অনুমোদন করেছে বলেই আমি এটা চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছি। তারপরে আবার প্রবাসে বাংলাদেশ সরকারের ঘোষণা দিয়েছি গত 9 জানুয়ারি এই ডামি নির্বাচনের পরপর, যাতে করে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় রসের কাছে প্রদেশ হিসাবে হস্তান্তর না করে। সেজন্যই এই প্রবাসে বাংলাদেশ সরকার করে লিখিতভাবে ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী এই গণ অভ্যুত্থান হয়েছে। এটার একটা ক্ষুদ্র ঘটনা বলি আমি এখন আপনাদের জানাচ্ছি। এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি যা বলেছেন পরবর্তীতে মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে, ওটা পরে বলবো। তার আগে তিনি একটা ভালো কথাও বলেছেন যে এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল করেনি। এটা অত্যন্ত সঠিক, কেননা এই ঘোষণার মধ্যে আছে, আমার লিখিত ঘোষণা, যে বাংলাদেশে 2টি দল, একটা হলো মাদার অফ মাফিয়া শেখ হাসিনার মাফিয়া গোষ্ঠী, সাথে রডসের কিছু গোষ্ঠী, আর বাকি 18 কোটি লোক আর একদিকে, সেখানে বিএনপি, জামাত, লেফট, রাইট যত পার্টি আছে, এবং 17 কোটি বা 16 কোটি 17 কোটি বাংলার জনগণ, সাধারণ মানুষ গণ অভ্যুত্থান করবে। তারা এসেছিল গণ অভ্যুত্থান করতে কখন? আপনাদের যদি মনে থাকে 2022-এর 10ই ডিসেম্বর তারা আসছে দলে দলে। হঠাৎ করে বিএনপির এক নেতা জেল থেকে বের হয়ে এসে, আমান আল্লাহ না কি নাম যেন মনে নেই, বলল আপনারা চলে যান, পরবর্তীতে আবার হবে। মানুষ ব্যর্থ হয়ে চলে গেছে। আমাকে বলল আপনি ঘোষণা দিলেন না কেন? আমি বললাম বিএনপি যদি প্রধান দল যারা ডেকেছে তারা যদি না করে আমি ঘোষণা দিই, তাহলে নিজেদের মধ্যে মারামারি হতো। তারপরে কি হলো? 2023 সনের 27শে জুলাই হওয়ার কথা ছিল আর একটা মহাসমাবেশ, তারপরে 28 তারিখে হয়েছে। তখন হলো লক্ষ লক্ষ মানুষ এসছে গণ অভ্যুত্থান করতে, কিন্তু সেই বিএনপির যে নেতা ফখরুল, সে তো বিএনপির নেতা না, এগুলো হলো বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা তাদেরকে নেতা বলে মানে না বলেই তারা বলেছে আমরা এখন জিয়ার সৈনিক। কিন্তু সে বলে দিল তোমরা ফেরত যাও। মানুষ এত কষ্ট করে গেছে, তারপরে ফেরত চলে গেছে। তারপরে আমি যে ঘোষণা দিয়েছি, তারা বলেছে 28শে অক্টোবর তারা মহাসমাবেশের ডাক দিয়েছে। প্রিয় দেশবাসী,
এগুলো ছিল 16 বছর নাটক করেছে হাসিনা, কেননা সেই ছিল সব দলের নেতা, অর্থাৎ নেতাদের নিয়ন্ত্রণ করেছে, তৃণমূলের না। কেননা সে একটা পলিটিক্যাল ইমেজ দিতে চেয়েছে সবসময় যে গণতন্ত্র চলছে বাংলাদেশে। আসলে তো তা নয়, সে নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে। আর সাধারণ যে জনগণ, তৃণমূলের নেতাকর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ জেল জুলুম রক্ত দিয়ে তারা শেষ হয়ে গেছে। তারপরে আমি বলেছিলাম ওই 28 অক্টোবরে যে মহাসমাবেশ হবে, ওটা তো আসলে মহাসমাবেশ ভারতীয় রডস, ডিজিএফআই আর তারেক সিদ্দিক আর মাদার অফ মাফিয়া শেখ হাসিনা করাতো, দেখাতো পৃথিবীকে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে। তারপরে আমি 24 তারিখে ঘোষণা দিয়েছিলাম যে এখন থেকে যে কোনো মহাসমাবেশ হবে ওইটাই হবে গণ অভ্যুত্থানের সমাবেশ, এবং তাই হয়েছিল। আপনারা জানেন 2023-এর 28 অক্টোবর লক্ষ লক্ষ মানুষ এসেছিল। ফখরুল চেষ্টা করছিল সবাইকে আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া। তারপরে থেকে থাপ্পড় মেরে গণ অভ্যুত্থান শুরু হয়েছে। যদিও গণ অভ্যুত্থানের লোকের সংখ্যা কম ছিল, ডিজিএফআই আর ভারতীয় রডসের লোক, হাসিনার লোক আর আওয়ামী লীগের লোক বেশি ছিল বলেই ওটা সফল হয়নি। আমাদের অনেক শহীদ হয়েছে, সেই শহীদের লিস্ট আমার কাছে এখনো আছে, কেননা তাদেরকে পুরস্কৃত করা হবে ওই 10 পাতায় লেখা আছে, বা আগের 9 পাতায়। আমি লিখিত কেন দিয়েছি? আমি বলেছি আমার জীবন অত্যন্ত সংকুল, যে কোনো সময় আমি মরে যেতে পারি। ব্যক্তি নেতৃত্বের উপর বিশ্বাস করবেন না। এই যে গণ অভ্যুত্থানের 10 পাতার সংবিধান দিয়েছি, এটার উপরে গণ অভ্যুত্থান হবে, তারপরে গণ অভ্যুত্থানের পরে দেশের নতুন সংবিধান হবে এবং ওটাই হবে প্রধান নেতা। আমি তাই বলেছিলাম। অতএব আমার উপস্থিতি বা আমি মরে যাওয়া কোনো বিষয় না। ওই সংবিধান হলো জনগণের সংবিধান। এই সংবিধান জনগণকে ক্ষমতায় নিয়ে আসবে। কোনো ব্যক্তি আর মাস্তানি করতে পারবে না। ব্যক্তির কথায় দেশ চলবে না। জনগণের সংবিধান, জনগণের দলিল, তার উপরে দেশ চলবে। এই জন্য আমি দিয়েছিলাম। এখন ফখরুল 28 অক্টোবরের আগে 2023-এর কি বলেছিল এবং কি চিঠি দিয়েছিল আপনারা একটু দেখুন। আমরা আমাদের কোনো নেতা, কোনো দলের কর্মীদেরকে ঢাকায় এসে বসে পড়তে তো বলেইনি। আমরা বলেছি যে 28 তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং আমরা পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে। ইজ ইট ক্লিয়ার? আমরা 28 তারিখে এমন কোনো কর্মসূচি দেব না যে তারা ঢাকায় বসে থাকবে। আপনারা তো দেখলেন বিএনপির অফিস থেকে চিঠি দিয়েছিল। আমি 24 তারিখে যখন ঘোষণা দিয়েছি 28 তারিখে মহাসমাবেশ হবে, গণ অভ্যুত্থানের মহাসমাবেশ, সে চিঠিতে তারা লিখে দিয়েছে তারা আসবে, আবার যার যার স্থানে চলে যাবে। আর ফখরুল ভিডিওতে বলল আমার সাফ কথা, তারা চলে যাবে, ঢাকায় থাকবে না। আপনারা শুনেছেন। তো এইভাবে 16 বছর চালিয়েছে শেখ হাসিনা। তারপর থেকে আজ পর্যন্ত কোনো মহাসমাবেশ দেওয়ার সাহস পায়নি, কেন মহাসমাবেশ মানেই হলো গণ অভ্যুত্থান হবে। তাই এই শেখ হাসিনা আপনার চেষ্টা করেছে যে ব্যস্ত রাখা যায় কি করে। তখন ছাত্রদের দিয়ে সে সৃষ্টি করেছিল এ কোটা, যে বৈষম্যর বিষয়টা, এটা নিয়ে ছাত্রদের দিয়ে সেই শুরু করেছিল। তারপরে ওই যে আল্লাহর কথা আছে না, নিজের কথায় নিজেকে মরতে হবে। তারপরে বলে ফেললো রাজাকারদের ছেলেদেরকে আমি সুবিধা দিব নাকি। শুরু হয়ে গেল গণ অভ্যুত্থান। আমি আপনাদের বলেছিলাম আমি আল্লাহর নামে শুরু করেছি, আল্লাহই ঘটাবেন। 1 ঘন্টা আগেও মানুষ বুঝতে পারেনি এই মাদার অফ মাফিয়া শেখ হাসিনা পতন হয়ে যাবে। এগুলো আল্লাহর সৃষ্টি যে ঘটনা, এই ঘটনা জনগণ ঘটিয়েছে। এটা শুধু ছাত্র নয়, ছাত্র জনতা। কিন্তু ঘটনাটা কি ঘটল? ছাত্রদেরকে আমি সবাইকে বলেছিলাম যে সমন্বয়ক তারা যেন ভিডিওতে, টিভিতে না আসে, তারা গোপনে থাকবে। ওই 10 পাতায় নেতা সে অনুযায়ী রাষ্ট্র গঠন করবে। এবং তারা কিন্তু খেয়াল করে দেখেন, সমন্বয়ক কথাটা আমার 10 পাতায় আছে, গণ অভ্যুত্থান আমার 10 পাতায় আছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমার 10 পাতায় আছে, এবং গণ অভ্যুত্থানের ঘোষণা আছে সে 2-2.5 বছর আগের থেকে দিয়েছি। এটার একমাত্র কপিরাইট দেশমুক্তি বিপ্লব, জনগণের, আমার না। আমি বলি না যে আমি বলেছি। এবং এই কপিরাইট আপনারা যদি দেখেন গত 16 বছরে যত নতুন পার্টি হয়েছে, যত কিছু হয়েছে, তারা 27 পয়েন্ট দিয়েছে, তাদের ইস্তেহার দিয়েছে, তারা লিখিত কোথাও নাই গণ অভ্যুত্থান, হাসিনার পতন, তারপরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ,
একমাত্র আমরা লিখিত দিয়েছি, কোনো মুখের কথা নয়। এবং অনেকে সেটা বলার চেষ্টা করছে। এই ছাত্ররা তাই বলেছিল যে সমন্বয়ক গণ অভ্যুত্থান, তারপরে আর ছাত্র বৈষম্য কথাটা থাকেনি, কেননা লক্ষ লক্ষ মানুষ আসতে শুরু করলো। এই যে আবু সাইদ মারা গেছে, সে কোন ছাত্র সংগঠনের, এটা বুঝতে হবে। আমি বারে বারে কমপক্ষে 5টা ভিডিও দিয়েছি, সে 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে আরও 5-7টা দিয়েছি, যে তোমরা এখন গণঅভ্যুত্থান হয়ে গেছে, তোমরা সরকার গঠন করো, তোমরা সংসদে যাও, প্রয়োজনে 500 জন সমন্বয়ক থাকবে, প্রয়োজনে আমি আসব যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু তোমরা দেরি করো না। জনগণ যতক্ষণ মাঠে আছে তোমরা বিপ্লবী সরকার ঘোষণা করো এবং 10 পাতা অনুযায়ী কাজ শুরু করো। আমি বুঝিনি কেন 3 দিন তারা চুপচাপ ছিল, টিভিতে আসছে, কথা বলে না। মডার্ন এই পৃথিবীতে বাংলাদেশ 3 দিন ছিল সরকারবিহীন, তারপরে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করায় মানুষ একটু স্বস্তি পেয়েছে। আফটার অল তিনি দেশে বিদেশে সম্মানী, উনাকে এখনো মানুষ অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু তার আশেপাশে যারা আছে, আমি তাই ডক্টর ইউনূসকে বলবো, আপনি কিছুদিন আগে মার্চ এপ্রিলের দিকে বলেছিলেন গণতন্ত্র না থাকলে বাকস্বাধীনতা থাকে না, আর বাকস্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না। কত সুন্দর কথা। আরও মডার্ন কথা হচ্ছে বাকস্বাধীনতার, তুমি যাকে পছন্দ করো না তার কথা শুনো, এবং যাকে তুমি দেখতে পারো না, যে কথাটা পছন্দ করো না, তাকেই গ্রহণ করো, তাকেই বলতে দাও। এটাই হলো বাকস্বাধীনতা। এবং আপনি যেটা বলেছেন এটাও সঠিক। কিন্তু আপনি আসলেন, আপনার চারিদিকে ঘিরে থাকলো সেই ভারতীয় রসের লোকজন, তারা ঘিরে ছিল, এবং আপনাকে দিয়ে যে বক্তব্য দিয়েছে, লিখিত বক্তব্য, আপনার 4 মাস আগে যেটা বলেছেন এটার সাথে এটা যায় না। আপনি একটু শুনুন কি বলেছেন। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে। তো শ্রদ্ধেয় ডক্টর ইউনূস, সারা বাংলাদেশের 18 কোটি লোক আপনার সাথে আছে, আমিও আছি। আপনি এই শয়তানদের, আপনার আশেপাশে যারা আছে, এরা সাপের ফনা। ভারতীয় রস এবং মাফিয়া গ্যাং এখনও বেঁচে আছে। তারা আপনাকে লিখিত বক্তব্য দিয়েছে, এভাবে যুগে যুগে লিখিত বক্তব্য দিয়ে তারা রাষ্ট্রপ্রধানকে কথা বলিয়েছে। একইভাবে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা যা করেছে বলেছে, সব ভারতীয় কন্ট্রোলের মাধ্যমে, অর্থাৎ তারই গণভবনে একটা নিয়ন্ত্রণ কক্ষ ছিল এবং ভারতীয় সোলজাররা ছিল অনেক, যাদেরকে দিয়ে আপনার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে জেনোসাইড হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন। তো আপনি বলেছেন যে অরাজকতার বিষ বাষ্প আপনাকে লিখে দিয়েছে। আপনার 4 মাস আগের বাকস্বাধীনতার সাথে এটা যায় না। কারণ এই অরাজকতার বিষ বাষ্প, যেটা হাসিনাও বলেছে, আমার বিরুদ্ধে মামলা, ইন্টারপোলে দেওয়া, আমার লোকদের হত্যা করা, আমার বালি লুট করা ইত্যাদি সব কিছু হয়েছে। কেন? তার কাছে আমার বক্তব্যগুলো 4.5-5 বছর ধরে যে কথা বলেছে, এতে কত কষ্ট হয় আপনিও জানেন। কত লিখিত দিয়েছি, ওটা হাসিনার কাছে ছিল বিষ বাষ্প, কিন্তু জনগণের কাছে ছিল এটা একটা মুক্তির বাণী, তাদের অধিকারের বাণী, তাদের দেশকে রক্ষা করার বাণী বলেই আজকে গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং ছাত্র জনতা যখন শুনতে পেল গণঅভ্যুত্থান, তারপর সমন্বয়ক, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তখন লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে আসা শুরু করলো। তারা কি বিশ্বাস করেছে? যে যা বলছে তা হলো গণঅভ্যুত্থান। তারপরে যেটা আমি লিখিত দিয়েছি, তারা বিশ্বাস করেছে তারা মরে গেল তাদের সন্তান, ফ্যামিলি সরকার বহন করবে। তাই তারা এসেছে, মা কোলে শিশুকে কোলে নিয়ে এসেছে, রক্ত দিয়েছে। কোথায় কোথায় সে হাজার হাজার শহীদ? তাদের কোনো লিস্ট হয়নি। তাদের মা বাবা ভাই বোনদের চোখের পানি এখনো মুছে যায়নি। কি হচ্ছে এখন? আপনাকে দিয়ে বলাচ্ছে অকার। আমি অকারকেও বলেছিলাম যে তুমি সম্মান পাবে, যেহেতু তুমি গুলি করায়নি আর্মি। তারপরে গণহত্যা হলো। আমি বলেছিলাম অকার, তুমি কিন্তু, আপনারা জেনেছেন, লক্ষ লক্ষ মানুষ এটা ভিউ করেছে, লক্ষ না মিলিয়ন্স ভিউ করেছে। এবং আমি বলেছি যে তুমি ভারতীয় কুটচালে পা দিও না,
আমার কথা হচ্ছে কেন বলেছিলাম, যখন গণহত্যা করছে ভারতীয় রস এবং আর্মি পুলিশের পোশাক পরে, থানার পর থানা ধ্বংস করে দিয়েছে, পুলিশকে হত্যা করেছে। একদিকে ভারতীয় রসরা সারা জীবন আমাদের আর্মিকে ধ্বংস করতে চেয়েছে, সে বিডিআর হত্যাকাণ্ড না, তারও আগের থেকে। আর এবার পুলিশকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমি প্রথম থেকে বলে আসছি 4.5 বছর ধরে, গণ অভ্যুত্থান মানে সাধারণ মানুষের অভ্যুত্থান। এতে যারা প্রধান আছে, পুলিশ প্রধান, তারা যদি না শোনে তাদেরকে গ্রেফতার করবে। প্রত্যেকটা পুলিশের লোক তাই মেনেছে এবং তাই করেছে। 10টা দিন বাংলাদেশে কোনো পুলিশের থানা ছিল না। এটা কি ধরনের কথা? বিপ্লব যদি সফল হয় তাহলে থানা থাকবে না কেন? কেননা সাধারণ পুলিশরা গণ অভ্যুত্থানের সাথে ছিল। যারা হত্যা করেছে পুলিশের পোশাক পরে সব ভারতীয়। সেই যে আমি বলেছি যে মোদি সৃষ্টি করেছে এই মোদি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে মণিপুর কিছুদিন আগে, আপনারা জানেন, বিভিন্ন প্রদেশে, সেই আপনার অগ্নি বীর যেটা সে করেছে আর্মি ট্রেনিং নিয়ে, তাদেরকে এখানে পাঠিয়েছে। আপনারা ভেবে দেখুন, এটা তো হত্যার সময় তখন কেন আর্মি চুপ করেছিল? আর্মিকে দিয়ে হাসিনা গণহত্যা করতে বলেছিল, কিন্তু ওয়াকার স্পষ্ট বলে দিয়েছে আমি আদেশ দিলে ওরা আমাকে মেরে ফেলবে। একই কথা বলেছিল আজিজ। সমগ্র সেনাবাহিনীর সদস্যরা আমার সাথে ছিল বলেই আজিজ বাঁচার জন্য আমাকে ফোন করেছিল। আপনারা সবাই জানেন একই অবস্থা আছে সেনাবাহিনীতে। এখনও শত শত সেনাবাহিনীর সদস্যরা বলছে, স্যার এগুলা কি দেখছি, গণ অভ্যুত্থান হলো, কোথায় সে বিপ্লবী সরকার? আবার তো ভারতের রসরাই চেষ্টা করছে। সেনাপ্রধান কেন চুপ করে আছে, আমাদের গুলি করতে দিচ্ছে না? আপনাদের যদি মনে থাকে 5 তারিখের আগে সেই ভারতীয় রসের লোকরা যারা কিনা আপনার পণ্য বর্জন করেছিল, তারা বাধ্য করছিল যে আর্মি গুলি করছে। প্রমাণ পেলেন যখন আর্মির লোকরা এইসব ভিডিও এবং ছবি দিতে শুরু করে, তখন মানুষ বুঝেছে যে আর্মি গুলি করেনি কখনো। কিন্তু যখন গণহত্যা চলছিল, তখন মানে স্বাধীন হয়ে গেছে 5 তারিখের পরে, তখন উচিত ছিল আর্মির কিছু করা। আমি বুঝি, এখনও আমি বিশ্বাস করতে চাই যে ওয়াকার জনগণের সাথেই আছে। কেননা শেখ হাসিনা যখন বলেছে গুলি করতে, সে না করেছে, কিন্তু যে এসএসএফ এবং পিজিআর সেটা সরাসরি হলো প্রধানমন্ত্রী অর্থাৎ মাফিয়া শেখ হাসিনার অধীনে ছিল। সেই জন্য তারও জীবনের নিরাপত্তা ছিল না বলেই এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, খবর হচ্ছে সব বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা কর্মীরা সব এখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। আমি ধরে নিয়েছে, যেহেতু আমি বলেছি আমার এই 10 পথে আছে, কেউ যেন না পালায়। এবং বলেছিলাম তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হবে, প্রকাশ্যে জনগণকে বলতে হবে এই অর্থ দেশমুক্তি বিপ্লব বা বিপ্লবী সরকারের একটা আলাদা অ্যাকাউন্টে দিবে। জনগণ জানবে কে কত হাজার কোটি টাকা দিয়েছে। কেননা দেশে এখন এমন অভাব, মানুষ না খেয়ে আছে। যারা শহীদ হয়েছে 10 পাতায় বলা হয়েছে তাদেরকে প্রথমে 1 কোটি টাকা করে দেওয়া হবে, এবং আহত হয়েছে, নিহত হয়েছে, সরকারের দায়িত্ব সম্পূর্ণ সম্মান এবং সুন্দর জীবনযাপন করবে। কোথায়? কোনো গোপনে যেন অর্থ দেওয়া নেওয়া না হয়। আমি বিশ্বাস করি কেউ পালাতে পারেনি। তবে ওই জিয়াকে ধরতে নাটকটা করার প্রয়োজন ছিল না। কতগুলো বাটপার আছে, এগুলো খবর দেয় জিয়া পালিয়ে যাচ্ছে, দিস দ্যাট। ওটা ডিজিএফআই, ওই হামিদ বদমাইশটা কাকে দিয়ে করাচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন। জিয়ার মতো লোককে ধরে, আর সে প্লেনে উঠলো কী করে? তারপর আবার প্লেন ফেরত এনে নাটক দেখানো। মানুষকে এইভাবে হাসিনার মতো ব্যস্ত করার চেষ্টা করবে না। 18 কোটি মানুষ এখন সারা সম্পূর্ণ দেশকে নিরাপত্তা দিচ্ছে। আমি তাই ওয়াকারকে বলবো, প্রধান উপদেষ্টা যেন দেশ চালায়। তুমি যদি জনগণের পক্ষে থাকো, যেভাবে সাধারণ পুলিশ, সাধারণ বিজিবি, সাধারণ আনসার এবং সেনা সদস্যরা সবাই জনগণের পক্ষে আছে, আর ভুল করো না। তুমি যদি জনগণের পক্ষে 10 পাতা অনুযায়ী কাজ না করো এবং প্রধান উপদেষ্টাকে দেশ চালাতে না দাও এবং এই ভারতীয় রসদের পরিবর্তন না করো, তাহলে ধরে নেওয়া হবে তুমি ভারতীয় রসের অধীনেই আছো। তাহলে এমন গণ অভ্যুত্থান হবে
আমি বলেছি আল্লাহ ঘটিয়েছেন। হাসিনা ভাবতেও পারেনি যে ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে, আর চিন্তা কি, কোথায় চলে গেছে। আল্লাহর গজব আবার আসবে, এটা বিশ্বাস করতে হবে। তাই আমি বলছি, যাদেরকে ধরা হয়েছে তাদেরকে অর্থ সংগ্রহ করে গ্রেফতার করে রাখা হোক, বিচার পরে হবে। এবং এই অর্থ যেন বিপ্লবী সরকারের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যাবে, বাংলার জনগণকে জানাতে হবে কে কত টাকা দিয়েছে। এই টাকা দিয়ে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, বাংলার মানুষ খেতে পাচ্ছে না, তাদেরকে আগে বাঁচাতে হবে। সাথে সাথে নতুন সংবিধান রচিত হবে। তার কোনো আওয়াজই পাচ্ছি না আমি। ডু নট ফোর্স মি টু কল ফর দি মাস আপরাইজিং ওয়ান্স অ্যাগেন। মানুষ চলে যায়নি, এখনো মাঠ ধরে আছে। আমি বিশ্বাস করি অকার তুমি সেভাবেই কাজ করবে। আমি এখন দুটো ছোট্ট ভিডিও দেখাবো আপনাদেরকে। আপনারা ভাবতে পারবেন না যে এই ভিডিওতে এই পরিকল্পনার কথা, এটা প্রায় 1.5 ঘন্টার ভিডিও। তারপরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তাদের সংসদে যেটা বলেছে সেটারও কিছু অংশ আমি নিয়েছি। আপনারা শুনুন, তারপরে আমি বলছি। This is the right time to sort out the chicken neck Siliguri corridor area. Your problem of your port for the northeast, take off Chittagong, राजशाही सिलेट ऊपर से निकाल लो अपना, बाकी इलाका छोड़ दो उनके पास। बिल्कुल मैप इज रेडी सर। बंगाल को थोड़ा छोटा कर दो और बाकी नॉर्थ बंगाल और राजशाही सिलेट वाला एरिया पूरा निकाल के आप गोरकांचल बना दो वहां पे। At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. There are an estimated 19,000 Indian nationals who usually live there, of which about 9,000 are students. এটা যদি আপনারা শোনেন, এটা হলো পলিটিকো আলদি সামবডি, ওই যে এটা পরিচালনা করছিল টক শোটা, সে বলছিল এটা 71 সনে হওয়ার কথা ছিল, ইন্দিরা গান্ধী ফেল করেছে। যা আমি গত 5 বছর বক্তব্যে বলেছি যে ভারত এই দেশটাকে প্রদেশ করতে চায়। তো আপনারা শুনেছেন যে আমাদের উত্তর নিয়ে নিবে, গোর্খাল্যান্ড করে ফেলবে, দক্ষিণ নিয়ে নিবে। আমাদেরকে এটা আপনারা পুরোটা শুনলে দেখবেন। এমনকি ডক্টর ইউনুসকে গালিগালাজ করেছে। তো ওখানে তারা বলছে এই ছোট্ট একটা ল্যান্ড নিয়ে এসে আমাদেরকে বুদ্ধু বলে। অর্থাৎ তাদের দেশে যেরকম দলিত বা ওই শ্রেণীর লোকদের যেভাবে অত্যাচারিত করা হয়, আমাদের সেরকম দলিত মনে করে এই ভারতীয় রডসরা। সাব স্ট্যান্ডার্ড দিস পিপল থিঙ্কিং টু হাই। আপনারা অনেকে বলছেন, লিখছেন আমাকে যে এটার পিছনে আমেরিকাও আছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, 71 সনে কেন ইন্দিরা গান্ধী প্রদেশ করতে সাহস পায়নি? কেননা তখনও আমেরিকা এগিয়ে আসছিল, তাদের যে ফ্লিট নিয়ে বে বেঙ্গলে আসছিল। পসিবল হয়নি। আমেরিকা সারা জীবন বাংলাদেশের বন্ধু। যদি আমেরিকার হেল্প থাকতো বা রাজি থাকতো ভারতের পরিকল্পনার সাথে, তাহলে দেখতেন ভারতের ডিভিশন ঢুকে যেত বাংলাদেশে। ভারত এটা বোঝেনি। সারা জীবন ভারতকে বলেছি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ করুন, নেবারদের সাথে আমাদের বন্ধুত্ব প্রয়োজন আছে। কিন্তু আপনারা যেভাবে লুটপাট করছেন, আপনারা তো বাংলাদেশকে পেয়েছেন সোনার খনি, সে সোনার খনি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। ডু নট ট্রাই এনি ফার্দার। হ্যাঁ, উত্তর নিয়ে নেবেন, দক্ষিণ নিয়ে নেবেন, এত সোজা? এই 18 কোটি লোক কি আঙ্গুল চুষবে? সো আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কি বললেন? তিনি বললেন যে অনেক কথাই বলেছেন, তার মধ্যে তিনি বললেন যে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, সব সময় সব গণ্ডগোল ইলেকশনের আগে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আমরা এটাতে হস্তক্ষেপ করব না। এরম এত মিথ্যুক শয়তানরা তো মিথ্যা কথাই বলে। শয়তানরা আসল কাজটা করে তলে তলে। তাহলে তোমরা যদি হস্তক্ষেপই না করবা, যে বাংলার জনগণ গণতন্ত্র রক্ষার জন্য এই মাদারা মাফিয়াকে পতন করিয়েছে, তাকে তোমরা আশ্রয় দিতে গেছো কেন? দিয়েছে কেন জানি না, আমি এখনও জানি না হাসিনা কোথায়, কেন তার ছেলে কথা বলছে, অন্যরা কথা বলছে। হাসিনার টুইটার আছে, ফেসবুক আছে, সব কিছুই আছে। তার মধ্যে এই কথা কেন আসতেছে? তার মধ্যে একটা টেলিফোনে কথা বলেছে যে তোমরা প্রস্তুতি নাও ইত্যাদি। এটা হয়তো এআই হবে,
কিন্তু তারপরে ঘটনা কি ঘটলো, গোপালগঞ্জে আর্মির উপরে আক্রমণ হয়েছে, আর্মিকে আহত করেছে। আপনারা ভেবে দেখুন, কারণ যশোরে যে জিউসি আছে সে হাসিনার পুষ্যপুত্রের মতো। তারপরে আবার নাটক দেখাচ্ছে, ওদেরকে ধরে এনে মারছে। প্রিয় ভাই বোনেরা, আমি যেটা বলছি, আর্মি বা পুলিশ বা বিডিআরে যখন তাদের টর্চার সেলে বা ডিজিএফআই টর্চার সেলে অত্যাচার হয়, তখন কোনো ছবি ভিডিও তোলার নিয়ম নাই, আর প্রকাশ করা তো দূরের কথা। ওই জিওসি একটু নাটক দেখালো আর কি, তাদেরকে ধরে এনে মেরেছে। এসব বন্ধ করো। ইউ পিপুল আর জেনারেল, তোমরা কি অফিসার হওয়ার যোগ্য নাকি আমার সন্দেহ আছে। হোয়াট টাইপ অফ জেনারেল ইউ পিপুল আর। এইগুলা আমি বলছি, অনেকে আপনারা লিখছেন স্যার আপনি ফেরত আসুন, আপনি না আসলে কিছু হবে না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাদের বলছি, আমার পাসপোর্ট 5 বছর ধরে ব্লক করা আছে, আমি লন্ডনের বাইরে যেতে পারি না, আমি এখানে গৃহবন্দীর মতোই আছি। আপনারা দেখছেন এই বিপ্লবী সরকার আসার পরে ভারতীয় রসরা, চোর, গুন্ডা, বদমাশ অনেককে ছেড়ে দিচ্ছে, ভালো মানুষকেও ছাড়ছে। কিন্তু আমার যে মামলা আন্তর্জাতিক কোর্টে, ইন্টারপোলকে বলা হয় কোয়াসাই জুডিশিয়ারি, অর্থাৎ এটা একটা অর্ধ বিচারিক প্রতিষ্ঠান। জাতিসংঘের মতো 195টা দেশ হলো সদস্য। সেখান থেকে বলে দিয়েছে মামলা সব ভুয়া, আমার নাম ইন্টারপোল থেকে উঠে গেছে। কই, এই সরকার তো এই ধরনের, আই ডোন্ট রিকোয়েস্ট এনিবডি, আমি রিকোয়েস্ট করি আল্লাহকে। আমি রিকোয়েস্ট করছি না, আমি বলছি আপনারা যারা বলছেন আমাকে চলে আসতে, এই হলো আমার অবস্থা। না আছে পাসপোর্ট, না আছে মামলার কোনো খবর ইত্যাদি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাতে কিছু আসে যায় না, আল্লাহ যখন চাবেন তখনই আসবো। কিন্তু ওই 10 পাতা নেতা, আমার আসার প্রয়োজন কি? ওইটা অনুযায়ী গণ অভ্যুত্থান হয়েছে, ওইটা অনুযায়ী দেশ স্বাধীন হয়েছে, এবং দ্বিতীয় স্বাধীন হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, এবং ওইটা অনুযায়ী দেশের জনগণ ক্ষমতায় আসবে নতুন সংবিধান করে। আপনারা দেখেছেন যে আমার এক ভাইকে ধরে নিয়ে গেছে, সেই 2021-এর ফেব্রুয়ারি মাসে, এখনও জেলে আছে। আমার 3 জনকে ধরে নিয়ে গিয়েছিল, তার মধ্যে ক্যাপ্টেন জহুরকে হত্যা করেছে, আপনারা জানেন, জেলে পিটিয়ে অত্যাচার করে, যেহেতু সে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তারপরে লান্স কর্পোরাল আকিদুল আছে, তারপর ওয়ারেন্ট অফিসার খুরশেদ সাহেব এখনও জেলে আছে। অন্যরা ছাড়া পেয়ে গেছে, কিন্তু এরা বিনা বিচারে জেলে আছে, মিথ্যা মামলায় জেলে আছে। তাও আমার সব বাড়িঘর লুট করে নিয়ে গেছে, ওই জিনিসপত্রকে ফেরত দিয়েছে, আল্লাহই দিবে, চিন্তার কারণ নাই। এসবের কোনো খবর নেই। আপনারা বলছেন, হ্যাঁ আমার একদম ছোট ভাই যা মনে করেছিলাম মারা গেছে, তাকে এই টর্চার সেল থেকে, যাকে আমরা বলি ডিজিএফআইয়ের আয়নাঘর, সেখান থেকে বের হয়েছে যখন আজমি স্যার এবং অন্যান্যরা বের হয়েছে। কিন্তু তার সমগ্র শরীরে শত শত হাজার হাজার ইঞ্জেকশনের দাগ, সে ইমব্যালেন্স, অর্থাৎ মানসিকভাবে ভারসাম্যহীন আর কি। তারপরে একটা তরতাজা যুবক, 60 বছরের বৃদ্ধর মতো দেখা যায়। সে শুধু এসেছে, কিন্তু তার জীবন তো প্রায় শেষ। তো আপনারা বলছেন রিটার্ন আসতে, এই হলো আমার পরিস্থিতি। ভারত এখন, ভারতীয় রডসরা এখন হিন্দু কার্ডস ব্যবহার করছে, যা গত 52-53 বছর ধরে করছে, তার আগের থেকেও, যে একটা রায়ট সৃষ্টি করা যায় যেন। কিন্তু মানুষ এটা এখন বোঝে, সারা পৃথিবীও বোঝে। হাসিনা যেমন টুপিওয়ালাদের নামাতো এবং বিশ্বকে জানাতো যে বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র, তে ওরা এইভাবে কথা বলছে যে রায়ট হবে, দেশ দখল করে ফেলবে। তারপরে পররাষ্ট্রমন্ত্রী কি বলল আপনারা শুনেছেন, বাংলাদেশে নাকি মাত্র 19,000 লোক আছে ভারতীয় নাগরিক, এটা তো 25 লাখের মতো আপনারা জানেন। ওদেরকে বলতে হবে তারা কি স্ট্যাটাসে আছে, এটা বলতে হবে। রায়টে যদি হবে, আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, তাহলে আপনাদের হাইকমিশনের শাখা আছে চট্টগ্রামে, উনি বলেছেন, খুলনাতে, ঢাকাতে তো প্রধান অফিস, সিলেটে আছে, রাজশাহীতে আছে। তাহলে মাদার অফ মাফিয়ার মতো শেখ হাসিনাকে শত শত মানে লোকের গুলির সামনের থেকে তাকে উৎখাত করেছে, আর আপনি বলছেন যে আমরা হিন্দুদের বিরুদ্ধে কাজ করছি। তাহলে তো আপনার এই এমবেসিগুলো 4-5টা যে আছে, এগুলো তো হাইকমিশনগুলো দখল করার কোনো বিষয় ছিল না, আক্রমণ করার কোনো বিষয় ছিল না। এসব মিথ্যা রটনা করবেন না, স্টপ ইট। আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এটাও বলেছে যে বাংলাদেশে 9,000 ছাত্র আছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি।
আমি জানি ভারতে যায় বাংলাদেশের লোক পড়তে, ভারতের 9,000 ছাত্র আছে। আমি প্রিয় দেশবাসী, এর আগে আমি আজিজকে বলেছি, শফিউদ্দিনকে বলেছি, অকারকে বলেছি, ভারতীয় যত নাগরিক আছে এবং যত গোয়েন্দা আছে তাদের যদি অবৈধ যারা আছে তাদের গ্রেফতার করা হোক, পুলিশ বাহিনী হোক, আর্মিতে হোক, বিজিবিতে হোক, আনসার বাহিনীতে হোক, করা হোক। এখন ছাত্রর কথা আসছে, আমি লক্ষ লক্ষ ছাত্রদের বলছি, যে ছাত্র জনতারা নেমেছিলেন আজকের এই গণ অভ্যুত্থানের জন্য, তারা বের করুন তো এই ছাত্ররা কারা এবং বের করুন তারা কি করছে। তারাই কি বাংলাদেশের ছাত্র হিসাবে এই ধরনের গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা? আমার কাছে সেদিনই খটকা লেগেছে যে 3 দিন সরকার গঠন করা হচ্ছে না 5 তারিখ থেকে। আরও খটকা লেগেছিল, আমি বলবো যারা শিক্ষিত লোকগুলো চুপ্পুর কাছে গেছে আপনার গণ অভ্যুত্থানের পরের দিনই, সবার জানা নেই পৃথিবীর ইতিহাসের নিয়ম অনুযায়ী কোনো গণ অভ্যুত্থান হলে পরাজিত যে সরকার থাকে তার সব কিছু বিলুপ্ত হয়ে যায়। আমার 10 পাতায় তাই লেখা আছে, কোর্ট কাচারি, তারপরে সংবিধান, সরকার, তারপরে সব কিছু যারা পলিটিক্যালি সিদ্ধান্ত নিয়ে বা কন্ট্রাক্টে আছে, কমিশন, নির্বাচন কমিশন ইত্যাদি সব বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত তো হয়নি। আমি যখন দেখলাম হাসিনাকে সেভ করে গণভবনে জনগণ গেছে কিন্তু চুপ্পুর ভবনে যায়নি, তখনই বুঝে ফেলেছে গণ অভ্যুত্থান বোধহয় বেহাত হয়ে যাচ্ছে। কেননা চুপ্পু কী করে থাকলো? হয়তো ডক্টর ইউনূস জানেন এটা, পরিস্থিতির শিকার হয়ে তিনি তার কাছে শপথ নিতে গেছেন। আর যে টিচাররা গেছেন বা শিক্ষিত লোকরা গেছেন চুপ্পুর সাথে দেখা করতে 5 তারিখেই বা রাত্রে, আপনারা জানেন না সে বিলুপ্ত হওয়া লোক, তার কাছে কি করে যান? এসব কি খেলা খেলছেন? বাংলার মানুষকে বোঝে না তো? যারা গেছেন ভবিষ্যতে এর জবাব দিতে হবে। কোথায় শিখেছেন? যে সরকার বিলুপ্ত হওয়ার কথা, চুপ্পু কোত্থেকে আছে? আমি শেষমেশ বলবো, ভারতের জনগণকে বলবো, আপনারা আমাদের বন্ধু, কিন্তু আপনাদেরই এক কংগ্রেসের বিধায়ক, এমএলএ পসিবলি, সে বলেছে আর্মি যেন পাঠানো হয়, আর্মি যেন আক্রমণ করে বাংলাদেশকে। ভারতের জনগণ এটা চায় না, আর সেটা সম্ভবও না। পৃথিবী ভারতের চরিত্র জানে। এসব বন্ধ করে ডিপ্লোম্যাটিক ওয়েতে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন। এসব বাজে জিনিস বাদ দিন। কতদিন বাঁচবেন? এটা হলো একটা। আর আমি এখন বাংলাদেশের সরকার আশা করি আমাদের লোকই চালাচ্ছে, ভারতের কোনো ইনফ্লুয়েন্স নাই। তাই এটা প্রমাণ করতে হবে যে যাদের ধরা হচ্ছে তাদের থেকে অর্থ নিয়ে তাদের বিচারের আওতায় আনতে হবে। দেশকে আবার বিপদমুক্ত করতে হবে খুব তাড়াতাড়ি। সবার কথা শুনতে হবে। হাসিনা শুনেনি বলে আজকে হাসিনার কি অবস্থা আমি জানি না। হোয়ার ইজ শি? আবার এদিকে আওয়াজ দিচ্ছে হাসিনা ফেরত আসবে, নাকি হাসিনাও ক্যান্টনমেন্টে আছে, নাকি পৃথিবীতে নাই, উই ডোন্ট নো। সে কথা বলছে না, তার সব কিছুই তো আছে, তার ছেলে কথা বলছে। দ্য পয়েন্ট ইজ, আমি শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান হওয়ার পরে বলেছিলাম ওই গণ অভ্যুত্থান সফল হয়নি। কেননা ভারত করেছিল যখন শ্রীলঙ্কা চায়নাকে তাদের একটা পোর্ট দিয়েছিল, বা জনগণকে দিয়ে গণ অভ্যুত্থানটা করালো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেশ থেকে ভেগে গেল। তারপরে যখন আবার ভারতে শান্ত করলো এবং সে প্রেসিডেন্ট পাকসে ভ্রাতৃদ্বয় 2 ভাই পাকসেরা ফেরত আসছে, এবং যেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছিল সেই সরকারের লোকই এখনও চালাচ্ছে, এবং 2 ভাই পাকসি, রাজা পাকসে আর কি পাকসে, এরা এখন আবার নির্বাচন করবে। বুঝতে পারছেন? সেটাই করবে আমি বলেছিলাম। এবং পরবর্তী যে সরকার চলছিল, যারা গণ অভ্যুত্থান করেছিল ধরে ধরে হত্যা করেছে। তাই আমি দেশবাসীকে বলবো, আপনারা সজাগ থাকুন, মাঠে থাকুন, বেহাত হতে দেওয়া যাবে না। আপনারা বুঝতেই পাচ্ছেন, গণভবনের দিকে গণ অভ্যুত্থানের লোকরা গেল, চুপ্পুর দিকে গেল না। অতএব নিয়ন্ত্রণটা শেষের দিকে নিয়ে নিল। জনগণকে 10 পাতা অনুযায়ী বলল আমরা সমন্বয়ক, গণ অভ্যুত্থান বলল, জনগণ আসলো, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলল, 10 পাতায় আছে, আসলো, কিন্তু শেষের দিকে বেহাত হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আল্লাহ করেছেন, আল্লাহ বাকিটাও করবে। আপনাদের ঈমান যেন নষ্ট না হয়। আমাদেরকে বাংলাদেশকে স্বাধীন করতেই হবে,
জনগণের সংবিধানের দ্বারা। অকার এটা মনে রেখো, সবাই কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে, মানে তোমার যে সেনাবাহিনী প্রায় 2 লক্ষ আছে, সকল সদস্যরা তাকিয়ে আছে। উলটপালট করবা, এবার তোমাকে আগে গ্রেফতার করবে। পুলিশেও বিদ্রোহ হয়েছে, যে অফিসারদের জন্য আজকে তাদের এই অবস্থা। সব অফিসার না, কিছু অফিসার আর পুলিশ প্রধানের জন্য। এসব করো না, আমি এখনও তাদেরকে ওই ধরনের আদেশ দিচ্ছি না, কিন্তু আমাকে বাধ্য করো না। আমাদের লোক যদি মরতে থাকে, দেশ যদি মরতে থাকে, বাংলাদেশের গর্বের সেনাবাহিনী 71 সনে স্বাধীন করেছে, 1975 এই দিনে মহাবিপ্লব করেছে, তারা আবার করবে জনগণের সাথে মিলে। ধন্যবাদ।